স্বাগত জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকে আমরা অ্যারিস্টটলের সাহিত্য ভাবনা সম্পর্কে আলোচনা করব। শিল্প মাত্রই অনুকরণ। অ্যারিস্টটলের এই উক্তিটিকে বেস হিসেবে নিয়েই আমরা তার সাহিত্য ভাবনা সম্পর্কে আলোচনা করব। আমরা জানব অনুকরণ কি, অনুকরণের বিষয়, অনুকরণের মাধ্যম, অনুকরণের পদ্ধতি। এই চারটি বিষয় আমরা জানব। গ্রিক দার্শনিক প্লেটো সর্বপ্রথম শিল্পের অনুকরণ প্রসঙ্গটি উপস্থাপন করেছেন। তবে তিনি অনুকরণ বলতে নকলকে বুঝিয়েছেন। তাই তিনি কল্যাণমূলক রাষ্ট্রে কবিদের বিতাড়িত করতে বলেছেন। কিন্তু প্লেটোর শিষ্য গ্রিক দার্শনিক ও সাহিত্য সমালোচক অ্যারিস্টটলের মতে অনুকরণ মানে নকল নবিশি নয়, বরং জীবন ও জগতের বাস্তবতাকে বর্ণময়তা এবং নিবিড় সত্যবোধের সঙ্গে রূপায়িত করাই অনুকরণ। অ্যারিস্টটলের মতে কাব্যের আদর্শই হলো বস্তুজগৎ, আর এই জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি হলো অনুকরণ। তাই কোনো কোনো সমালোচক অনুকরণকে টেকনিক বা রচনা কৌশল বলে অভিহিত করেছেন। আবার কেউ কেউ এক্সপ্রেশন বা প্রকাশ বলেছেন। অন্য এক শ্রেণী অনুকরণকে পার্টিকুলার বা বিশেষকে অনুকরণ বলতে চেয়েছেন। এ সম্পর্কে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, মাইমস বা অনুকরণ মূলত বাস্তব নয়, কল্পনার অনুকরণ। অ্যারিস্টটলের মতে শিল্পের অনুকরণ মানেই সৃষ্টি। কবি জীবন ও জগতের অনুকরণ করেন এবং জীবন ও জগৎকে অবলম্বন করে কবি নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রয়োগের মাধ্যমে অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধন তৈরি করেন। তাই তিনি মাইমস বা অনুকরণকে বাস্তবের অনুকরণ না বলে পুনর্গঠন বলে অভিহিত করেছেন। অর্থাৎ অনুকরণ মানে নকল নয়, বরং সৃষ্টিই হচ্ছে অনুকরণের মূল কথা। এই অনুকরণ করতে গিয়ে কবি তিন ধরনের বিষয় গ্রহণ করেন, যথা চরিত্র, আবেগ, ক্রিয়া। সুতরাং অ্যারিস্টটলের অনুকরণের মূল কথা হচ্ছে বস্তুজগৎ এবং কবির দৃষ্টিভঙ্গি দুয়ে মিলে নতুন সৃষ্টি। উপর্যুক্ত আলোচনায় আমরা লক্ষ্য করলাম প্লেটোর দৃষ্টিতে অনুকরণ মানেই হলো নকল, যেখানে অ্যারিস্টটল অনুকরণ বলতে সৃষ্টিকে বুঝিয়েছেন। এখানেই মূলত প্লেটোর সঙ্গে অ্যারিস্টটলের মতাদর্শগত পার্থক্য।
অনুকরণকেই অ্যারিস্টটল সাহিত্য হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, চিত্রকর বা অন্যান্য শিল্পীর মতো কবি কবিও জীবনের অনুকরণ করেন, তবে কবিরা শিল্পীর মতো জীবন ও জগতের অনুকরণ করলেও হুবহু অনুকরণ করেন না। আবার জীবনের অনুকরণ করতে গিয়ে কবিরা কখনো জীবনের গুরু দিককে, আবার কখনো লঘু দিককে প্রাধান্য দান করেন। অনুকরণের এই দৃষ্টিভঙ্গির ওপর সাহিত্যের প্রকরণেও পার্থক্য ঘটে। যেমন ট্র্যাজেডিতে বাস্তব মানুষের উৎকৃষ্টতর চরিত্র অঙ্কিত হয়, আর কমেডিতে অঙ্কিত হয় হেয় বা নিকৃষ্টতর চরিত্র। জীবনের এই অনুকরণের ক্ষেত্রে অ্যারিস্টটল তিনটি স্বতন্ত্র রূপের কথা বলেছেন। এক নম্বরে উন্নততর রূপ, হেয় রূপ আর যথাযথ রূপ। আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করব। আমরা প্রথমে গ্রিক বিষয় দেখছি। মানুষকে উন্নততর করে সৃষ্টি করেছেন মহাকবি হোমার, বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত, মেঘনাদ কাব্যে। যথাযথ রূপ দিয়েছেন ক্লিওফোন, বাংলা সাহিত্যে অদ্বৈত মল্লবর্মণ, তিতাস একটি নদীর নাম উপন্যাসে। ব্যঙ্গ করেছেন সৈয়দ মুজতবা আলী, আয়না গল্পে। আমরা বাংলা সাহিত্যের ক্ষেত্রে এটি দেখতে পাই। অ্যারিস্টটলের মতে এই অনুকরণের মাধ্যমের কারণেই সাহিত্যের বৈচিত্র্য সৃষ্টি হয় বা আলাদা হয়। যেমন যিনি ভাষার সাহায্যে অনুকরণ করেন তিনি সাহিত্যিক, যিনি সুরের সাহায্যে অনুকরণ করেন তিনি সুরশিল্পী, গদ্যে গদ্যে অনুকরণ, মাইমস, ছন্দের মাধ্যমে অনুকরণ, খাইরেমন, প্রশ্নোত্তরের মাধ্যমে অনুকরণ, সক্রাতিস। আর জীবনের অনুকরণ করতে গিয়ে কবিরা তিন ধরনের বিষয় অনুকরণ করেন। এক নম্বরে জীবন যেমন ছিল ইন দ্য পাস্ট, জীবন যেমন at present, এবং জীবন যেমন হওয়া উচিত ইন ফিউচার। আমরা প্রথমেই বলেছি অতীত এবং ভবিষ্যতের মধ্যে সেতু বন্ধন করেন, বস্তু জগৎকে গ্রহণ করে দৃষ্টিভঙ্গির সাহায্যে একটি সেতু বন্ধন তৈরি করেন। তবে কবির কাজ শুধু ঐতিহাসিকদের মতো পার্টিকুলার বা বিশেষকে প্রকাশ করা নয়, বরং তুচ্ছ, যাকে আমরা ইউনিভার্সাল বলি, সামান্য ক্ষুদ্রতম বিষয়কেও কাব্য বা নাটকে উপস্থাপন করা। আমরা একটু মনোযোগ দিলে দেখতে পাবো ইতিহাসে কখনো পরাজিতদের প্রসঙ্গ থাকে না। পরাজিতদের হৃদয়ের করুণ আর্তনাদ শুনতে হলে সাহিত্যের দ্বারস্থ হতে হবে। আমরা এই বিষয়গুলোই অ্যারিস্টটলের পোয়েটিক্স যে গ্রন্থ রয়েছে এই গ্রন্থে তার সাহিত্য সংক্রান্ত যে অনুকরণ তত্ত্ব, এই তত্ত্বে আমরা এই বিষয়টি দেখব। মোটা দাগে যদি আমরা বলি তাহলে এখানে দেখব অনুকরণ কি, অনুকরণের মাধ্যম, অনুকরণের বিষয় এবং পদ্ধতি সম্পর্কে
তিনি তার এই পোয়েটিক্স গ্রন্থটিতে আলোচনা করেছেন। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের মতো শেষ করছি।